কি ভেবেছিস হাদি শেষ? নো, একটা হাদিকে গুলি করছস, 1,00,000 কোটি হাদি তৈরি হয়েছে। তোরা মনে করছিস ওসমান হাদি শেষ হয়ে গেছে? নো, ওসমান হাদি শেষ হয় নাই, ঘরে ঘরে লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে। আমরা সবাই হাদি হব, চুকে চুকে লড়ে যাব, আমরা সবাই হাদি হব। ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইল কি ভারত থেকে আসছে নাকি 80 জন শুটার বানোয়ার গল্প প্রচার করলো। কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো, আদাবরের লীগের সন্ত্রাসী যে জেলে ছিল তার জামিন করাইছে বিএনপির নেতা। তারপরে কি হলো, ঘটনার ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া ডাহা মিথ্যা তথ্য ছড়ায় যে অপরাধীরা 12 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে। অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপে ইন্টারসেপ্ট করে পাইছে। চিন্তা করেন, অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দিয়ে সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা। এছাড়া ঘাতক ফয়সালের বাবা মা আদালতে তাদের স্বীকারোক্তিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগারগাঁওয়ে তার বোনের বাসায় ছিল। অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায়, সেই সময় ওয়াকারের পথ বালক গুজব রটাইতেছে যে তারা ভারতে চলে গেছে। চিন্তা করেন, তাদের সন্ধান করে লাভ নাই। মানে বুঝিছেন? আপনি একজন আইনমন্ত্রী, আইন নিয়ে সমালোচনা করতেন সারা জীবন, আইনের টিচার হইয়া আপনি কেন জানবেন না? ভাই এরকমও শোনা গেছে, এই যে চিফ প্রসিকিউটর ব্যারিস্টার তাজুল ইসলাম একটা কথা বলতেছিল, একটা বেঞ্চ থেকে, হাইকোর্টের একটা বেঞ্চ থেকে 4 ঘন্টায় 800 আসামি খালাস হয়ে গেছে, 800 আসামিকে জামিন দেওয়া হয়েছে। চিন্তা করছেন 4 ঘন্টায়, মানে কি হারে বিজনেস চলতেছে, ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে, একদম রমরমা ব্যবসা বাণিজ্য গত 15-16 মাসে কইরা গেল ভাই, কালো কোট পইরা। ওনারা দেখেন, ওনাদের বিবেকও লাগলো না যে একজন খুনি আসামিকে কেন আমি ছেড়ে দিচ্ছি দেশের এই অবস্থায়। আচ্ছা ছেড়ে দিতে পারে, ওর সাথে কন্ট্যাক্ট কইরা হাদিকে মারার প্ল্যান করতে পারে, আমাদের গোয়েন্দারা কেন এগুলো জানে না? তারা কোথায়? কেউ জানলো না, এতগুলা গোয়েন্দা বিভাগ এই দেশে, কেউ জানলো না। আমার একটা কথা বলার ইচ্ছা হয়, বারবার ইচ্ছা হয়, বলতে চাই আজকে। কাকে জানেন? জনাব ওয়াকার সাহেবকে। জনাব ওয়াকার সাহেব ইতিহাসের অংশ হইতে পারতেন আপনি, হ্যাঁ ইতিহাসের অংশ হইতে পারতেন। এখনো আপনি ইতিহাসের অংশ, কিন্তু ইতিহাস আপনাকে কিভাবে বিচার করবে? কোন পাতাতে লিখবে? কলঙ্কের পাতায় না বিজয়ের পাতায়? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল একটা ভিডিও আজকে আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি। দর্শক, ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন না, এবং তাদের কথাগুলো শুনেই বুঝতে পেরেছেন যে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কিরকম হতে চলেছে বা কিরকম হচ্ছে। দর্শক, আজকে সেই সমস্ত ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো ভিডিও দেখলে এবং যে কথাগুলো শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক শ্রোতা, তাই বলবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হওয়ার, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। হাদির হত্যাকাণ্ডের পিছনে ডিজিএফআই আছে, এটা আমার শক্ত অনুমান। প্রত্যেকটা জায়গায় ডিজিএফআই এর সিগনেচার বর্তমান। কেন কইছি? কারণ ওয়াকারের পথ বালক আর ডিজিএফআই হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করতেছে। কিভাবে? একদম দেখাই দিচ্ছে চোখে আঙুল দিয়া। ঘটনা ঘটে শুক্রবার 12 ডিসেম্বর দুপুরের দিকে। ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইল কি ভারত থেকে আসছে নাকি 80 জন শুটার বানোয়ার গল্প প্রচার করলো। কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো, আদাবরের লীগের সন্ত্রাসী যে জেলে ছিল তার জামিন করাইছে বিএনপির নেতা। তারপরে কি হলো, ঘটনার ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া ডাহা মিথ্যা তথ্য ছড়ায় যে অপরাধীরা 12 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে। অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপে ইন্টারসেপ্ট করে পাইছে। চিন্তা করেন, অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দিয়ে সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা। এছাড়া ঘাতক ফয়সালের বাবা মা আদালতে তাদের স্বীকারোক্তিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগারগাঁওয়ে তার বোনের বাসায় ছিল। অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায়, সেই সময় ওয়াকারের পথ বালক গুজব রটাইতেছে যে তারা ভারতে চলে গেছে। চিন্তা করেন, তাদের সন্ধান করে লাভ নাই। মানে বুঝিছেন? যুগান্তরে তার বাবা মা প্রকাশিত বক্তব্য অনুযায়ী সেই রাতে ঘাতকের বোনের বাসায় তারা দেখা করে ফয়সালের সাথে। সেখানে আসামি শুটার ফয়সাল তার অবস্থান নিরাপদ মনে না হয় আগারগাঁও থেকে মিরপুরে যায়। পরে শাহজাহানপুরে আসামি মোহাম্মদ হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসায় যায়। শুটার ফয়সালের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির একটা সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয়। পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজের কেরানীগঞ্জের বাসায় আসে এবং তারা জুরাইন থেকে 2টা মোবাইল সিম কিনে ব্যবহার করে। বাবা আমার বক্তব্য যেটা পত্রিকায় প্রকাশ হয়েছে, আমি ব্যানে করছি না, সেটা অনুযায়ী ঘাতক যে এখন ভারতে আছে এমন কোনো তথ্য নাই। ওয়াকারের পথ বালক প্রথম থেকে অপরাধীদের খোঁজাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে না, এবং নিরুৎসাহিত করছে না যে চলেই গেছে, তো এখন আর খুঁজে লাভ কি? ওয়াকারের পথ বালক অপরাধীদের একটা ভুয়া সেলফি শেয়ার করে বলে গোয়েন্দারা নাকি তার ফোন ইন্টারসেপ্ট করে পাইছে। এরকম আজগুবি দাবিকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হাস্যকর বলে ব্যাখ্যা করছে এবং কেন এটা মিথ্যা দাবি এবং অসম্ভব ঘটনা সেটাও ব্যাখ্যা করছে। তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ আরজেল সাইরের দাবি মিথ্যা উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করেছেন। আইটি এক্সপার্ট তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বলছি, জুলকারনাইন সায়ের 100% ভুয়া তথ্য দিয়েছে। সে দাবি করছে অপরাধীরা অন্যের মোবাইলে সেলফি পাঠাইছে আর সেটা গোয়েন্দা সংস্থা ইন্টারসেপ্ট করে এই ছবি পাইছে। 2026-এ এসেও এই কথা বিশ্বাস করার মতো নয়। পথ বালককে বলছিল আইসে ডিবেট করতে, করে নাই।
এই তিনটা ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে ওয়াকারের পদ বালক আর ডিজিএফআই প্রথম থেকে হাদির ঘটনা নিয়ে আসল অপরাধীকে আড়াল এবং রক্ষা করার জন্য একের পর এক মিস ইনফরমেশন আর স্মোক স্ক্রিন ছড়াই গেছে। এই ইন্ডিয়ার দালাল পদ বালক বাংলাদেশের জনগণের 1 নাম্বার শত্রু, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। তবে একটা কথা সবাইকে একটু বলি, একটু শোনেন। শহীদ ওসমান হাদির মরদেহ এখনো দেশে এসে পৌঁছায়নি। স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের হৃদয়ে ভারাক্রান্ত, আবেগে বিক্ষুব্ধ। এই মুহূর্তে আমাদের সবচেয়ে আগে যেটা দরকার তা হলো সর্বোচ্চ সংযম এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা, যেন একজন জুলাই যোদ্ধার বিরোচিত আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানায় তার জানাজা এবং দাফন শান্তিপূর্ণ এবং মর্যাদার সাথে সম্পন্ন করা যায়। এমন সংবেদনশীল সময় পরিস্থিতিকে আরো নাজুক করে তুললে এটা হবে একেবারে বেপরোয়া এবং আত্মঘাতী, যার পরিণতি হবে গভীরভাবে ক্ষতিকর। এর তাৎক্ষণিক ফলাফল অনুমান করা কঠিন না, কিন্তু তা হবে ধ্বংসাত্মক। দীর্ঘদিনের ক্ষোভ থেকে ফ্যাসিস্ট বয়ান উৎপাদনকারী দেশের 2টা পত্রিকা জনতার হামলা ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে এবং আগুনে কিন্তু একটা পত্রিকার সাংবাদিকদের জীবন বিপন্ন হয়ে উঠছিল। পরিস্থিতির যেন আর অবনতি না হয়, মেহেরবানি করে সতর্ক থাকবে। আমাদের তো সব কাজের দোষ। বিদেশি গণমাধ্যম চাইবে, ইন্ডিয়া চাইবে হাদির শহীদের মৃত্যুকে শিরোনাম না বানায় অগ্নিসংযোগ ভাঙচুরের দৃশ্যকে শিরোনাম বানাইতে। এটা ঘটলে আড়ালে পড়ে যাবে আসল এবং জরুরি সত্য, হাদির শাহাদাত, তার আদর্শ এবং যে শক্তির বিরুদ্ধে লড়াই করতে যায় তাকে প্রাণ দিতে হয়েছে। আরো দুঃখজনক হইল গুলিবিদ্ধ হওয়ার পর সারা দেশে হাদিকে ঘিরে যে বিপুল ভালোবাসা, দীপ্ত আবেগ এবং নৈতিক সংহতির জোয়ার সৃষ্টি হয়েছে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা কোনোভাবেই হাদির আত্মত্যাগকে এইভাবে নষ্ট হতে দিতে পারি না। আমাদের শত্রুরা চায় বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধভাবে আধিপত্য এবং দমন নীতির বিরুদ্ধে দাঁড়াইতে না পারে, ইনসাফের পক্ষে দাঁড়াইতে না পারে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে দাঁড়াইতে না পারে। জুলাই যেন কলঙ্কিত হয়, মানুষ যেন ক্লান্ত এবং বিভ্রান্ত হয়ে আবার তাদেরকেই স্বাগত জানাইতে শুরু করে যারা পতিত শক্তির পুনর্বাসনে সহায়তা করবে এবং পুরনো মডেলের কবজায় দেশকে আটকায় রাখবে। এই সংকটময় মুহূর্তে আমাদের প্রয়োজন শৃঙ্খলা, ধৈর্য এবং রাজনৈতিক স্পষ্টতা। খুব সহজে উস্কানি দিয়া সংঘাত সৃষ্টি করা যায়। আফগান পাকিস্তান সীমান্তেই দেখেন না, অনেক ক্ষেত্রে না বুঝে তরুণরা সে আগুনে ঝাঁপায় পড়ে, প্রাণ হারায়। আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না কারা এই সুযোগ নিতে চায়, কারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরায় বিপন্ন করতে চায়। অতএব উত্তেজিত এবং ক্ষুব্ধ জনতাকে থামাইতে হবে, দৃঢ়ভাবে, শান্তভাবে, ধৈর্যের সাথে এবং অবিলম্বে। হাদির লড়াইকে রক্ষা করার জন্য, নতুন বাংলাদেশকে রক্ষা করার জন্য, বিপ্লবকে রক্ষা করার জন্য এবং যে ইনসাফ, মর্যাদা এবং আদর্শে অবিচল থাকার কারণে হাদিকে জীবন দিতে হয়েছে, সে সুমহান লক্ষ্যের স্বার্থে আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে। আমরা সেটা করবো ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, শহীদ হাদি অমর হোক। আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। যে আমাকে গুলি করা হবে, আমাকে মেরে ফেলুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে যারা মারবে তাদের বিচারটা যেন হয়। আর তাদের বিচার হলেই বারবার হাদিরা এই পৃথিবীতে আসবে। হ্যাঁ, বিচার হইতে হবে। আমাদের সরকারও বলছে, ডক্টর ইউনূস স্যার উনি বলছেন যে এর বিচার হবে, সবাইকে আইনের আওতায় আনবে। এগুলা কথার কথা, কিভাবে আইনের আওতায় আনবেন? যে খুনি সে তো চলে গেছে, পার্শ্ববর্তী দেশে তো চলে গেল সে। দেখেন, এই খুনিকে জেল থেকে বের করা হয়েছে। এ কিন্তু জেলখানায় আটকা ছিল একটা অস্ত্র মামলায় এবং 17 লাখ টাকা হাইজ্যাক করছে বা কোথাও লুটপাট করতে গেছিল, সেই মামলায় সে জেলে ছিল। এই জেলখানার ভিতরেই তার সাথে কেউ কথা বলছে বাইরে থেকে, হ্যাঁ, যে তোমাকে আমরা বের করতে পারি, তুমি এই কাজটা করতে হবে। কি কাজ? হাদিকে মারতে হবে। জেলখানায় এই কন্ট্যাক্ট হয়েছে ভাই। নাহলে এই ধরনের ক্রিমিনাল মাত্র সদ্য ধরা খাইলো আর্মস নিয়া 17 লাখ টাকা নিয়া, তাকে কেন আবার 2-3 মাসের মধ্যে জামিন দিয়ে দিল? কোন উকিল এই জামিন করাইলো? কোন বিচারক এই জামিন দিল? তারা কি দায়ী না? নিশ্চয়ই তারাও দায়ী। কারণ এই ধরনের একজন আসামিকে আপনি কেন জামিন দিবেন? আর এই জামিনটা করানো হয়েছে ভাই ওই কিলিং এর জন্যই। তাকে না ওই জেলখানার থেকেই কন্ট্যাক্ট করছে। আপনারা সিনেমাতে দেখেন না, ওই সিনেমারই গল্প। তাকে বাই কইরা জেল থেকে মুক্ত কইরা হাদির সাথে মিক্স কইরা দিছে। হাদির সঙ্গেই সে ঘোরাফেরা করছে ভাই কয়েক সপ্তাহ, হাদির সঙ্গেই ছিল, সব কিছু লক্ষ্য করতেছিল। ঠিক যেদিন তফসিল ঘোষণা হইল, ঠিক তার পরের দিনই এই কাজটা করলো। তার মানে তার উদ্দেশ্যটা কি? 2 দিন আগেও তো করতে পারতো। তার মানে নির্বাচনের বুকে গুলি করা। এই গুলি ভাই হাদির মাথায় না ভাই, এই গুলি করছে বাংলাদেশের বুকে, এই গুলি করছে ডক্টর ইউনূস স্যারের বুকে, এই গুলি করছে ভাই এই যে আমাদের আইনমন্ত্রী আছে না, এই আইনমন্ত্রীর বুকে আসিফ নজরুল সাহেব। উনি আইসা এখন বলতেছে, না আমি তো জানতাম না। আপনি কেন জানবেন না? আপনি একজন আইনমন্ত্রী, আইন নিয়ে সমালোচনা করতেন সারা জীবন, আইনের টিচার হইয়া আপনি কেন জানবেন না? ভাই এরকমও শোনা গেছে, এই যে চিফ প্রসিকিউটর ব্যারিস্টার তাজুল ইসলাম একটা কথা বলতেছিল, একটা বেঞ্চ থেকে, হাইকোর্টের একটা বেঞ্চ থেকে 4 ঘন্টায় 800 আসামি খালাস হয়ে গেছে, 800 আসামিকে জামিন দেওয়া হয়েছে। চিন্তা করছেন 4 ঘন্টায়, মানে কি হারে বিজনেস চলতেছে, ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে, একদম রমরমা ব্যবসা বাণিজ্য গত 15-16 মাসে কইরা গেল ভাই, কালো কোট পইরা। ওনারা দেখেন, ওনাদের বিবেকও লাগলো না যে একজন খুনি আসামিকে কেন আমি ছেড়ে দিচ্ছি দেশের এই অবস্থায়। আচ্ছা ছেড়ে দিতে পারে, ওর সাথে কন্ট্যাক্ট কইরা হাদিকে মারার প্ল্যান করতে পারে। আমাদের গোয়েন্দারা কেন এগুলো জানে না? তারা কোথায়? কেউ জানলো না। এতগুলা গোয়েন্দা বিভাগ এই দেশে, কেউ জানলো না। আমার একটা কথা বলার ইচ্ছা হয়, বারবার ইচ্ছা হয়, বলতে চাই আজকে। কাকে জানেন? জনাব ওয়াকার সাহেবকে। জনাব ওয়াকার সাহেব
ইতিহাসের অংশ হইতে পারতেন আপনি, হ্যাঁ ইতিহাসের অংশ হইতে পারতেন। এখনো আপনি ইতিহাসের অংশ, কিন্তু ইতিহাস আপনাকে কিভাবে বিচার করবে? কোন পাতাতে লিখবে? কলঙ্কের পাতায় না বিজয়ের পাতায়? কোন পাতায় আপনার নাম লেখা হবে? একবার চিন্তা করেন। আপনি যে নেক্সট জেনারেশন আপনার যে আসবে তাদের কাছে তো অন্তত বলতে পারবেন যে আমি ডক্টর ইউনূস স্যারের সাথে, ডক্টর ইউনূস স্যারের সরকারের আমলে কিছুদিন আমি সেনাপ্রধান ছিলাম। সেই ব্যাপারটা তো আপনি বলতে পারতেন অহংকার নিয়ে, কিন্তু সেই জায়গাটা কি তৈরি করতে পারছেন? নিশ্চয়ই পারেন নাই। কত আশা ভরসা আপনার উপরে, আপনি কেন পারতেছেন না? দেখেন ভাই ব্রাদার, 15-16 বছর একজন স্বৈরার শাসক এই দেশে ছিল, কাউকে কথা বলতে দিত না। কাদের দ্বারা এটা পরিচালনা করত? এই সেনাবাহিনী বলেন, এই যে আমাদের মিডিয়ার বলেন, আমাদের এই যে র্যাব বলেন, আমাদের এই যে পুলিশ ভাইরা বলেন, এদের দিয়েই তো এসব শাসন করতো, দাবায় রাখতো, ভয় ঢুকাইতো, তাই না? এরা ভাই এমন এক্সপার্ট ছিল, কে কোথা থেকে একটা জয় বাংলার বিরুদ্ধে বা বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিলে ওই গভীর জঙ্গল থেকে খুঁজা বাই করে নিয়ে আসতো। কে ভাই ওই পদ্মা সেতুর বল্টু নিয়ে একটা স্ট্যাটাস দিছে যে বল্টুটা খোলা কেন? ওই বল্টুটা খোলা পাইছে, ও দেখাইছে, ওর জন্য ভাই ও পালায় গেছিল, ওই বরিশাল থেকে পালায় অন্য একটা জেলায় চলে গেছিল, ওইখান থেকে 24 ঘন্টার মধ্যে বাই করে নিয়ে চলে আসলো। আপনারাই তো তারা। তাহলে আপনারা 16-17 বছর একজন স্বৈরা শাসককে এভাবে সাপোর্ট দিয়া পুরো দেশকে দাবায় রাখছিলেন, কিন্তু আপনারা কেন বর্তমান সরকারকে 15-16 মাসের জন্য এইটুক দায়িত্ব পালন করতে পারলেন না? 16 বছর যেরকম দেখাইছেন এরকম কেন দেখাইতে পারতেছেন না? কি সাপোর্ট দিচ্ছেন? এটা কি আপনাদের সহযোগিতা? এটা কি সহযোগিতা বলে ভাই? না, নিশ্চয়ই না। দেখেন ডেভিল হান্ট, অপারেশন অমুক, ডেভিল হান্ট 2, বহু রকম নাম দেওয়া হচ্ছে, বারবার শুনতেছি অপারেশন শুরু হবে, অপারেশন শুরু হবে। আজ পর্যন্ত হয়েছে? হয় নাই দেখাই ভাই। আজকে দেখেন এই যে হাদির মৃত্যুটা ভাই ছিল কি জানেন? আগ্নেয়গিরির মুখ খুলা দেওয়া। ওখানে দেখবেন ওই যে আগুনের গোল্লা আছে না, এরকম আগুন ছিটকাইতে থাকে, চারিদিকে ছিটকাইতে থাকে আগ্নেয়গিরির মুখ থেকে। আগ্নেয়গিরির মুখ ভাই এই আমাদের বীর শহীদ আগ্নেয়গিরির মুখ। ওই আগ্নেয়গিরির মুখটা যখন খুইলা গেছে না ভাই, ওইখান থেকে যে আগুনগুলা ছিটকায় পড়তেছে আর ওগুলা যায় যেখানে পড়তেছে ওইখানেই আগুন জ্বলতেছে। এর মধ্যে 2টা পত্রিকা অফিস আগুন জ্বালানো হয়েছে, এবং এর মধ্যে একটা বিরাট বাজে ঘটনাও ঘটছে ভাই। একটা পত্রিকা অফিসের ভিতরে 30-40 জন সাংবাদিক ছিল, তাদেরকে আপনারা বাইর করে তো আগুন দিবেন, তাদের শ্রদ্ধা কি আগুন দিবেন? তাদেরকে আপনারা বাইর হওয়ার সুযোগ কেন দিলেন না? তারা সবাই যায় ছাদে আশ্রয় নিছে, ওই ছাদ থেকে তারপরে ওই ফায়ার ব্রিগেড তাদেরকে উদ্ধার করছে। আপনারা এইটাকে মাথায় রাখবেন না? আসলে হয়েছে কি জানেন, ওই আগ্নেয়গিরির মুখ যখন ভাই খুইলা যায় আর ওই লাভা যখন বাইর হইতে থাকে না, তখন আর সামাল দেওয়া যায় না। তো এই জন্যই সামাল দিতে পারে নাই। আওয়ামী লীগের যতগুলো অফিস আছে ঢাকা এবং ঢাকার বাইরে, সেখানেও ভাই আক্রমণ করা হয়েছে, ভাঙচুর হয়েছে, এবং চিটাগাঙ্গে একজন আওয়ামী লীগের নেতার বাড়িও আগুন দেওয়া হয়েছে। এটা তো হবেই, এটাই হবার কথা। কারণ কিভাবে আপনি থামাবেন এই ক্ষোভ? কিভাবে থামাবেন? জলজন্ত একটা মানুষকে সবাই সামনে ঢাকা শহরে গুলি করে চলে গেল, এবং গুলি করার আগে শেখ হাসিনা বারবার হুমকি দিতেছিল, বারবার বলতেছিল সে দেখা নিবে, এবং এমনও কথা বলছে আগে কাজ কইরা দেখাও। একজন কিলারকে বলতেছে আগে কাজ কইরা দেখাও, কথা কম কাজ বেশি, এরকম কথাও বলতেছিল। তারপরে আমাদের গোয়েন্দা বিভাগ, আমাদের প্রশাসন, পুলিশ ভাই, আর্মি ভাই কেউ কোনো ব্যবস্থা নিল না, এবং এই যে লুটপাট হওয়া আঁশগুলা ভাই উদ্ধার হইল না। যতগুলা আসামি ভাই বাইরে গেছে, এদের ব্যাকগ্রাউন্ড দেখেন, কারো 10টা মামলা, কারো 20টা মামলা, কারো 30টা মামলা, এরকম আসামিও তো বাইর হয়ে গেছে এই আসিফ নজরুলের আমলে। এটা কি ভুলা যায়? ভুলা যায় না ভাই। এই দুঃখ কার কাছে প্রকাশ করুম? এই সরকারের কাছে ভাই বহুত কিছু আশা করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যা ঠেকছিলাম কোথায় ভাই? যা কিছু হোক, একটা সুন্দর নির্বাচন হয়ে যাক। কিন্তু আজকে কি নির্বাচন হুমকির মুখে? না, নির্বাচন হুমকির মুখে না। নির্বাচনের কোনো প্রবলেম হবে না, নির্বাচন ঠিক টাইমই হইতেই হবে। এই ছাড়া কোনো দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই, বিকল্প কোনো রাস্তা খোলা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ফেব্রুয়ারির পরে একটা ঘন্টাও থাকবে না। নির্বাচনের পরে যেদিন উনি ক্ষমতা বুঝাই দিবে ওই দিনই ওনার মুক্তি ভাই। এই ছাড়া ওনার মুক্তি নাই। তো উনি নিজেও বুঝতে পারছে যে উনি নিজেও ফাইসা গেছে। ওই যে স্বৈরাচার শাসকের যে একটা সিস্টেম, ওই সিস্টেমের মধ্যে আইসা উনি ফাইসা গেছে। হ্যাঁ ভাই, ওই সিস্টেমটা তো আমরা ভাঙতে পারি নাই, ওই সিস্টেমই রয়ে গেছে। ওই সিস্টেম যদি না থাকতো তাহলে একজন কয়েদি কিভাবে জেলখানা থেকে বাইর হইয়া আইসা খুন কইরা বিদেশে পালায়া যায়, মানে ভারতে পালায়া যায়। দেখেন ভারতের বিরুদ্ধে আমরা সবাই কেন ক্ষোভ জানাচ্ছি? এরকম ক্ষোভ কি আমরা গত 54 বছর জানাইছি? জানাই নাই। আমাদের হাতে সেই সুযোগও ছিল না, প্রতিবাদ করার সুযোগও ছিল না। এখন প্রতিবাদ করার সুযোগ আসছে, কিন্তু এই সুযোগটা কারা কইরা দিছে? ভারতবাসী কইরা দিছে, ভারতের মোদিজি কইরা দিছে। কারণ ওনার দেশে যায় আমাদের দেশ থেকে প্রায় 25-30 হাজার ক্রিমিনাল ওইখানে লুকায় আছে। এরা সবাই ভাই আসামি, এবং ফাঁসির আসামি ওই দেশে লুকায় আছে। কিন্তু ওনারা ওই ফাঁসির আসামিকে দেবে কি দিবে না সেটা নিয়ে তো কথা বলে না, বরঞ্চ ওই আসামিদের দিয়া এই দেশটাকে অস্থির করার জন্য সুযোগ কইরা দিতেছে, তাদের মিডিয়াকে ব্যবহার কইরা প্রোপাগান্ডা চালাইতেছে, এই দেশটাকে ধ্বংস করার জন্য তারা উঠা বুড়া লাগছে। এইটা আমাদের জনগণ এখন ক্লিয়ার, আমরা এখন ক্লিয়ার, আমরা বুঝা ফেলাইছি ভাই। আমরা ভারত মুক্ত একটা বাংলাদেশ চাই। অনেকে বলতেছে ভাই মব হচ্ছে, বিচার হাতে তুলে নিতেছে। ভাই বিচার হাতে তুলে নিবে না কেন? আপনারাই বলেন। যদি দেখে বিচার বিভাগ এমন একজন আসামিকে ধরে দিলে একজন পুলিশ এমন ভাবে মামলাটা লেখা দেয় যেটা ভাই আইনের কাছে যায় ছাড়া পাওয়া যায়। দেখেন এখান থেকেই গলত শুরু হয়, এখান থেকেই বেচা কিনা শুরু হয়। এই বেচা কিনা যাইতে যাইতে আবার মুক্ত হইয়া আইসা আবার গুলি চালায়। আপনি এই সিস্টেমটাকে কিভাবে চেঞ্জ করবেন যদি আমরা না চেঞ্জ হই? কিন্তু আমরা তো চেঞ্জ হই নাই, জানি না আগামীতে চেঞ্জ হইতে পারবো কিনা। তবে আমি আশাবাদী লোক, অবশ্যই আমরা আগামীতে চেঞ্জ হইতে পারবো, নিজেকে বদলাইতে পারবো, যদি আমরা নতুন ভাবে চিন্তা ভাবনা করতে পারি, নতুন ভাবে দেশটাকে ভাবতে পারি। ভিডিওটা শেষ করবো ভাই, শেষ করার আগে শুধু একটা কথা বলবো। এই যে মব বলতেছেন এবং বলতেছেন আপনারা মব কইরা 2টা পত্রিকা অফিস ধ্বংস কইরা দিছে। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, বাংলাদেশে তো ভাই আরো অনেক পত্রিকা আছে,
সেগুলোর উপরে কেন আক্রমণ হয় না? এই দুইটা পত্রিকার উপরেই কেন বারবার আক্রমণ হয়? এটা আমার মাথায় কাজ করে না। আপনাদের মাথায় কাজ করে? নিশ্চয়ই কাজ করে, নিশ্চয়ই বুঝতে পারতেছেন। দেখেন ওইখানে কিন্তু আর্মি ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, সবাই ছিল, কিন্তু ওনারা কেন ঠেকাইতে পারে নাই? ওনারা ঠেকাইতে পারে নাই এই জন্য ওইখানে এটা ঠেকাইতে গেলে ভাই গুলি করতে হয়, আর গুলি করার পর যদি কেউ মারা যায় তাহলে তো ভাই সারা দেশে আগুন জ্বলবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। ওনারাও ফাইসা গেছে, কারণ কি জানেন, 5ই আগস্টের পরে এই পর্যন্ত যা কিছু হয়েছে, চেঞ্জ কি হয়েছে আমি বইলা দেই, বইলা দিয়া বিদায় নিতেছি। 5ই আগস্টের যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আর এই যে গতকালকে যেটা হয়ে গেল, সেখানে স্লোগান কি ছিল? তুমি কে আমি কে, হাদি হাদি। দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের নাসির বার্তা ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।